22 এপ্রিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সংসদে দাঁড়িয়ে দাবি করেছেন, দেশে জ্বালানি তেলের কোনো প্রকৃত সংকট নেই। তার একদিন পর মানে 23 এপ্রিল বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব উম্মে রেহানা সংবাদ সম্মেলনে সোজা সাপটাভাবে বলেছেন, বাংলাদেশের জ্বালানি সংকট সহনীয় পর্যায়ের বাইরে চলে গেছে, এতটাই বাইরে যে লোডশেডিং চলতেই থাকবে। একই দিন সংসদে রুমিন ফারহানা অভিযোগ করেছেন, গ্রামের দিনে 14 ঘন্টা লোডশেডিং হচ্ছে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী সংসদে জানালেন, গ্রাম ছাড়িয়ে লোডশেডিং ঢাকায় আসছে। গত 2 মাসে ইরান যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সংকট ছিল অবধারিত, কিন্তু বিএনপি সরকারের মন্ত্রীদের মধ্যে এই সমস্যা নিয়ে ঢাক ঢাক গুড়গুড় ভাব। বাস্তবতা তুলে ধরার চেয়ে বিদ্যুৎ মন্ত্রীর কাছে এই সংকট ছিল অসাধুদের চক্রান্ত। অবশ্য বিদ্যুৎ মন্ত্রীর পক্ষে জ্বালানি সংকটটা বুঝতে পারার কথা নয়, কারণ গণমাধ্যমের খবর হলো বিদ্যুৎ মন্ত্রী আর প্রতিমন্ত্রীর এলাকায় বিদ্যুতের কোনো সমস্যা নেই। অথচ গত বেশ কিছুদিন ধরে তেল, গ্যাস আর কয়লার সংকটের কথা নানা মহল থেকে এবং গণমাধ্যমের খবরে প্রকাশিত হচ্ছিল। জ্বালানি সংকটে বন্ধ হয়ে যাচ্ছে কিছু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, গ্রামে বিদ্যুৎ সোনার হরিণ হয়ে গেছে। একদিকে ডিজেল আর একদিকে বিদ্যুতের অভাবে সেচের মৌসুমে চলছে কৃষকের হাহাকার। তাদের ভরসা এখন বৃষ্টি। এসএসসি পরীক্ষার মৌসুমে কষ্ট বেড়েছে ছাত্রছাত্রীদের। এই বিদ্যুৎ ও জ্বালানি সংকটের প্রত্যক্ষ প্রভাব পড়েছে কৃষিতে, যেখানে সেচের অভাবে মাঠের ফসল পুড়ছে এবং সারের অভাবে বন্ধ হয়ে গেছে সরকারি সার কারখানাগুলো। জ্বালানি সংকটে উৎপাদন কমেছে পোশাক খাতে, বাজার হারানোর শঙ্কা দেখা দিয়েছে। সরকার সব ধরনের তেলের দাম বাড়িয়েছে, বেড়েছে পরিবহন ভাড়া। এলপিজির দাম বাড়াতে বাড়াতে আকাশ ছোঁয়া হয়ে গেছে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা এখন তলানিতে। জ্বালানি সংকট নিয়ে দাবির পরও বিদ্যুৎ প্রতিমন্ত্রী সংসদে বললেন, গ্রামে শুধু নয়, এবার ঢাকায়ও চলবে লোডশেডিং। প্রশ্ন হলো, সরকারের মন্ত্রী যে এতদিন সংসদে দাঁড়িয়ে উঁচু গলায় বলে গেলেন দেশে কোনো জ্বালানি সংকট নেই, রাতারাতি সেই জ্বালানি কোথায় হাওয়া হয়ে গেল? যে ইরান যুদ্ধ, বিশেষ করে হরমুজ প্রণালীকে ঘিরে এই সংকটের ভয়াবহতা বাড়ছে, সেই হরমুজ প্রণালী কবে স্বাভাবিক হবে তা কেউ জানে না। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর হলো, হরমুজ প্রণালীতে ইরান যে মাইনগুলো বসিয়েছে সেগুলো অকেজো করতে লাগবে 6 মাস। প্রশ্ন হলো, সংকটকে এতদিন তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার যে গল্প শোনানো হয়েছিল, সেটি সামনের দিনে কতটা ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি করবে বাংলাদেশকে? এই প্রশ্ন উঠছে কারণ জ্বালানি সংকটের জন্য মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্রশ্ন হলো, বিশ্ব পরিস্থিতির কারণে তৈরি হওয়া সংকট মোকাবেলায় সরকারের ব্যবস্থাপনায় কি বড় ধরনের কোনো গলদ আছে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। সরকারের পক্ষ থেকে বারবার আশ্বস্ত করা হয়েছে, বাংলাদেশে তেলের কোনো ঘাটতি নেই এবং মজুদ পর্যাপ্ত রয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তথ্য অনুযায়ী ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত প্রায় 8.23 লাখ টন জ্বালানি তেল চট্টগ্রাম বন্দরে এসেছে। সরকারের দাবি অনুযায়ী ডিজেলে অন্তত 50 দিনের এবং অকটেনে প্রায় 93 দিনের চাহিদা মেটানোর মতো সরবরাহ থাকার কথা। সরকারের এমন দাবির পর প্রশ্ন উঠছে, যদি মজুদ ঠিকই থাকে তবে পাম্পগুলোতে কেন তেল পাওয়া যাচ্ছে না? কেন মানুষকে তেলের জন্য 10 থেকে 12 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে? বিশেষ করে গ্রামে যেখানে যানবাহন কম, সেখানে কেন কৃষকদেরকে মাথায় সেচ যন্ত্র বহন করে পাম্পে পাম্পে ঘুরতে হচ্ছে? এর মধ্যে সরকার সব ধরনের তেলের দাম লিটারে 15 থেকে 20 টাকা বাড়িয়েছে। তাতে পরিবহন ভাড়া সহ মানুষের অনেক খরচ বাড়লেও ডিজেল সংকটের কারণে কৃষকের যে হাহাকার, সেটি কি কমেছে? গণমাধ্যমের শিরোনাম বলছে, তেল নেই, নেই বিদ্যুৎ, বাংলার কৃষকদের ভরসা তাই আল্লাহর বৃষ্টি। কিন্তু বড় মৌসুমের এই সময় যতটা সেচ দরকার তা বৃষ্টিতে পূরণ হয় না, তাই কৃষকদের মধ্যে লেগে গেছে হাহাকার। বাংলাদেশে বড় মৌসুম এখন তার চূড়ান্ত পর্যায়ে, যখন প্রতিটি ধানের জমিতে দরকার পর্যাপ্ত পানি এবং সার। কিন্তু ডিজেল ও বিদ্যুৎ সংকটের কারণে সেচ পাম্পগুলো প্রায় অচল হয়ে পড়েছে। দেশের প্রায় 13 লাখ সেচ পাম্পের 15% ডিজেলে চলে, যার জন্য প্রতি বছর 10 লাখ টন ডিজেল দরকার হয়। ডিজেলের দুষ্প্রাপ্যতা এবং দাম লিটারে 20 টাকা বেড়ে যাওয়ায় কৃষকের উৎপাদন খরচ এক লাফে 35 থেকে 40% বেড়ে গেছে। 5 বছর আগে যেখানে প্রতি কেজি বোরো ধানের উৎপাদন খরচ ছিল 16 থেকে 18 টাকা, তা এখন বেড়ে দাঁড়িয়েছে 24 থেকে 28 টাকায়। এর সাথে যোগ হয়েছে সারের তীব্র সংকট। দেশের গ্যাস ভিত্তিক সার কারখানাগুলোর প্রায় সবগুলোই বন্ধ রয়েছে, কারণ সরকার অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস বিদ্যুৎ কেন্দ্রে পাঠিয়ে দিচ্ছে।
বর্তমানে 5টি সার কারখানার মধ্যে 4টি উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। ফলে ইউরিয়া সারের জন্য বাংলাদেশকে এখন পুরোপুরি আমদানির উপর নির্ভর করতে হচ্ছে, যেখানে বিশ্ব বাজারে সারের দাম ইতিমধ্যেই 20 থেকে 28% বেড়েছে। দর্শক, আপনারা যারা গ্রামে থাকেন তারা জানেন লোডশেডিং গ্রামেই বেশি হচ্ছে, এতটা বেশি যে বিদ্যুৎ থাকে না, আসা যাওয়ার মধ্যেই থাকে। অথচ বিদ্যুতে বাংলাদেশের উৎপাদন সক্ষমতা বেশ ভালো। ভালো হওয়ার পরও কেন এত বিদ্যুৎ সংকট? উত্তরটা সহজ। গ্যাস, কয়লা ও জ্বালানি তেলের ঘাটতির কারণে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করতে পারছে না সরকার। বাংলাদেশের গণমাধ্যমগুলোর খবর হলো, জ্বালানির অভাবে চাহিদা মতো উৎপাদন করতে না পারায় বাড়ছে বিদ্যুতের ঘাটতি, বাড়ছে লোডশেডিং। তবে টাইমস অফ বাংলাদেশের খবরে বলা হয়েছে, সারা দেশে প্রচন্ড গরমের মধ্যে লোডশেডিংয়ে যখন জনজীবন বিপর্যস্ত, তখন বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ শহরের বিদ্যুৎ পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। দেশের অধিকাংশ মানুষ যখন বিদ্যুৎ সংকটে ভুগছেন, তখন এই শহরে মানুষ নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সেবা পাচ্ছে। তবে শহরের বাইরে, মানে বিদ্যুৎ মন্ত্রীর এলাকার বাইরে জেলার গ্রামীণ জনপদের চিত্রটি একেবারেই উল্টো। সেখানে ঘন ঘন লোডশেডিংয়ে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। একই চিত্র বিদ্যুৎ প্রতিমন্ত্রীর এলাকা যশোর সদরও। বিদ্যুৎ সংকট নিয়ে এতদিন সরকারের পক্ষ থেকে কিছু বলা না হলেও শেষ পর্যন্ত 23 এপ্রিল সরকার মুখ খুলতে বাধ্য হয়েছে, স্বীকার করেছে সংকটের কথা। বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব উম্মে রেহানা সচিবালয়ের সংবাদ সম্মেলনে জানান, 23 এপ্রিল বুধবার সারা দেশে বিদ্যুতের চাহিদা ছিল 15,767 মেগাওয়াট, সরবরাহ হয়েছে প্রায় 13,000 মেগাওয়াট, এতে প্রায় 2,000 মেগাওয়াট ঘাটতি ছিল। এর মধ্যে গত মঙ্গলবার রাত 12টার পর ভারতীয় কোম্পানি আদানির বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে। এতে লোডশেডিং আরও বেড়েছে। তীব্র গরমের মধ্যে এই দীর্ঘ সময়ের লোডশেডিং জনজীবনে অসহনীয় দুর্ভোগ সৃষ্টি করেছে। এই আদানি বিদ্যুৎ কেন্দ্র নিয়ে বিএনপি সহ অনেক রাজনৈতিক দলের বিরোধিতা ছিল, কিন্তু আকালের এই যুগে আদানি বিদ্যুৎ কেন্দ্রগুলো বড় ভরসা হয়ে আছে। কয়লার অভাবে পটুয়াখালীর 1,320 মেগাওয়াট সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে। চট্টগ্রাম বাঁশখালী বিদ্যুৎ কেন্দ্র অর্ধেক উৎপাদন করছে। 22 এপ্রিল গণমাধ্যমের খবর ছিল, গ্যাস সহ জ্বালানি সংকটে ছোট বড় 63টি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে। যুগ্ম সচিব উম্মে রেহানা বলেছেন, দেশে বিদ্যুৎ উৎপাদনের অন্যতম প্রধান উৎস প্রাকৃতিক গ্যাসের তীব্র সংকটের কারণে পরিস্থিতি চরম চাপে রয়েছে। মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় 43% আসে প্রাকৃতিক গ্যাস থেকে এবং এই খাতের মোট উৎপাদন সক্ষমতা 12,154 মেগাওয়াটের বেশি। তবে গ্যাসের অভাবে বর্তমানে এর অর্ধেকের মতো বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। দেশের সব গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র পূর্ণ সক্ষমতায় চালাতে দৈনিক দরকার 2,000 মিলিয়ন ঘনফুট গ্যাস, সেখানে সরবরাহ করা হচ্ছে মাত্র 850 থেকে 900 মিলিয়ন ঘনফুট। দর্শক, একদিন আগেও সরকার মন্ত্রী দাবি করেছিলেন দেশে কোনো জ্বালানি সংকট নেই, কিন্তু যুগ্ম সচিব উম্মে রেহানা সংবাদ সম্মেলনে বললেন, জ্বালানি সংকট অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। ফার্নেস অয়েল ও ডিজেল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ব্যয়বহুল হওয়ায় সরকার সাশ্রয়ের নীতি নিয়েছে। এই অবস্থায় দেশের 8টি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রকে পূর্ণ সক্ষমতায় চালানোর উপর জোর দেওয়া হচ্ছে। অথচ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য কতই না গালমন্দ করা হয়েছিল। বাংলাদেশের গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, গ্রাম অঞ্চলে বিদ্যুৎ থাকছে না দীর্ঘ সময় ধরে। রুমিন ফারহানা জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছেন, কোনো কোনো স্থানে লোডশেডিং হচ্ছে 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত। এই পরিস্থিতিতে কৃষকরা চোখে অন্ধকার দেখছেন, মাথায় হাত পড়েছে শিল্পোদ্যোক্তা ব্যবসায়ীদের। বিশেষ করে চলমান এসএসসি পরীক্ষার্থীরা পড়েছে সবচেয়ে বেশি বিপদে। মাত্রা ছাড়া গরমের মধ্যে সর্বোচ্চ 8 থেকে 12 ঘন্টা পর্যন্ত লোডশেডিংয়ে শিক্ষার্থীদের পড়াশোনা লাটে উঠেছে। এই পরিস্থিতিতে সুষ্ঠুভাবে পরীক্ষার আয়োজন করা নিয়ে চিন্তায় আছেন অভিভাবকেরা। ঘাটতি মেটাতে এতদিন নিয়মিত লোডশেডিং করত সরকার, যার প্রায় পুরোটাই চাপিয়ে দিত গ্রামের মানুষের উপর। জাতীয় সংসদে রুমিন ফারহানা বলেছেন, লোডশেডিং ঢাকায় হয় 1 থেকে 2 ঘন্টা, কিন্তু গ্রামে হয় 14 ঘন্টা। এবার ঘাটতি এতটা বেড়েছে, তাতে আর শুধু গ্রাম দিয়ে হবে না। সংসদে দাঁড়িয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানালেন, ঢাকায় প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে 110 মেগাওয়াট লোডশেডিং করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যদিও সরকারের দাবি এটি পরীক্ষামূলকভাবে, কিন্তু বাস্তবতা হলো এটি সংকটের ভয়াবহতার শুরু, যার শেষ কোথায় কেউ জানে না। ঢাকায় লোডশেডিং করা হবে এমন তথ্য ছাপাবার পর গণমাধ্যমে উঠে আসছে শহুরে লোডশেডিং এর সেই দুঃসহ স্মৃতিগুলো। ডেইলি স্টার এক নিবন্ধে বলা হয়েছে, এখনকার জেনজি কিংবা এর আগের প্রজন্মের কাছে লোডশেডিং এর সেই দিনগুলোর কোনো অস্তিত্ব নেই, কিন্তু যাদের বড় হওয়া বেড়ে ওঠা 90 দশকে তাদের কাছে আছে।
বিএনপির গত টার্মের সময় বিদ্যুতের দাবিতে ক্যান্সার থেকে ঢাকার যাত্রাবাড়িতে আন্দোলনের স্মৃতি এখনো অনেকের মনে দগদগে। তেল, গ্যাস আর বিদ্যুতের অভাবে শুধু কৃষক কিংবা শিক্ষার্থীরা